হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টির, এই আলো ছায়ার খেলায় কিন্তু আমাদের খুবই সমস্যা হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে। একে তো পরীক্ষা চলছে, তার উপরে একটু সমস্যা হচ্ছে কাপড় চোপড় শুকানোর জন্য। একবার কাপড় ধুয়ে রোদে দিচ্ছি, আবার যখন বৃষ্টি পড়ছে ঘরে তুলে নিয়ে যাচ্ছি, আবার রোদ উঠলে দিচ্ছি, আবার নিয়ে যাচ্ছি। এইভাবে করে কিন্তু সারাদিন শুধু ঘর আর বারান্দা এই করে করে দিনটা পার হয়ে যাচ্ছে। আর এদিকে তো প্রচুর বৃষ্টিপাত, আলহামদুলিল্লাহ এখন একটু কমেছে। তো আমার নুজহাত কিন্তু বেশ কয়েকদিন ধরেই বায়না করছে, আম্মু আমি একটু মার্কেটে যাব, আমার গিয়ে যে প্লাজো গেঞ্জি মানে বাসার পরা ড্রেসগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, ওইগুলো কিনে দিতে হবে। অবশ্য ওর আব্বুই বলেছিল যে তুমি আম্মুকে নিয়ে যে এই তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে এসো। তো বৃষ্টির কারণে কিন্তু যেতেই পারছিলাম না। আর এদিকে আমার মেয়ে কিন্তু আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে মাথাটা একদম খারাপ করে দিচ্ছে। আসলে ছোট মানুষ তো, যখন ওদেরকে বলা হয় যে ওদেরকে কিছু কিনে দেওয়া হবে, তখন ওরা কিন্তু ওই কথাটা আর কখনোই ভোলে না যতক্ষণ পর্যন্ত ওদেরকে কিনে দেওয়া না হয়। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি যে এখন অনেকটাই কমে গিয়েছে, চারিদিকের পানিও অনেকটা সরে গিয়েছে, এখন পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু আমাদের খুলনার ডাকবাংলায়, ওখানে এক্সপোর্ট ইম্পোর্টের যে দোকানগুলো, ওইখান থেকেই আমি আমার নুজহাতের অধিকাংশ ড্রেস কিনে থাকি। ওইখানে ছাড়া অন্য কোথাও সেরকম একটা মেয়ের পছন্দ হয় না। যেহেতু বাসায় পরা পোশাক, তাই এই পোশাকগুলো কিন্তু একটু ঢিলে ঢালা পরতেও পছন্দ করে। আর একেতেই প্রচুর গরম, শীতকাল হলে একটু ফিটিং পরলেও সমস্যা হয় না, যেহেতু গরম তাই একটু ঢিলে ঢালা পোশাক পরতে আমার নুজহাত পছন্দ করে, আর আমিও ওইটাই পছন্দ করি। এই যে এখানে দুইটা ড্রেস নিয়েছি, একটা গেঞ্জি সেট নিয়েছি, আর একটা এই যে টি শার্টের মতো একটু পাইপেন দেওয়া, এর সঙ্গে সালোয়ার ম্যাচিং করে নিয়েছি। আর একটা নিয়েছি জার্সি। ও কিন্তু গত বছরের জার্সিটা দিয়েই এবছরের খেলাগুলো উপভোগ করেছে। তো বলছিল আম্মু বারবার করে যে আমাকে একটা জার্সি কিনে দাও। তো আলহামদুলিল্লাহ বাসায় ফেরার পথে কিন্তু জার্সিটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, তাই ওটাও নিয়ে নিলাম। এরপর কাপড় চোপড়গুলো আমি কিন্তু সবই ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর হঠাৎ করে মনে পড়লো যে মেয়ের জন্য একটা কোটি নিয়েছি, ওটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন যেহেতু মেয়ে বড় হচ্ছে, ওদের গ্রোথও কিন্তু বড় হচ্ছে, তাই ওদেরকে শালীন পোশাক পরানোর অভ্যাস করতে হবে আমাদেরকে। যেভাবে দেখতে সুন্দর লাগে, শালীনতা বজায় থাকে, ওই পোশাকগুলোই কিন্তু ওদেরকে পরানোর অভ্যাস করতে হবে। এজন্য ওই যে ড্রেসের উপরে পরার জন্য একটা কোটি নিয়েছি। কি বলবো আপনাদের, গতবার নিউ মার্কেট থেকে একটা কোটি নিয়েছিলাম, মাশাআল্লাহ আমি তো দাম জানি না, আমার কাছে একটা কোটি 700 টাকা চেয়েছে, তো আমি 700 টাকা দিয়েই কোটিটা কিনে নিয়েছি। আসলে নুজহাতের আব্বু আমাদেরকে সব সময় এক দামের দোকানে নিয়ে যায়, তো তাই আমি খুব একটা দামাদামি করতে পারি না। ভেবেছি এত বড় মার্কেট, যা চেয়েছে ওটাই হয়তো দাম হবে। আসলে যে ওখানে বার্গেনিং করার একটা অপশন থাকে, দাম বলার অপশন থাকে, ওইটা আর কি আমি বুঝতে পারিনি, এজন্য 700 টাকা চেয়েছিল। ওই 700 টাকা দিয়েই আমি কোটিটা কিনেছিলাম। কিন্তু এবার আলহামদুলিল্লাহ এখন যে কোটিটা নিয়েছি, আসলে আজকে ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। আর সব থেকে বেশি রিজনেবল প্রাইসে যে দুইটা প্রোডাক্ট কিনেছি, সেটা নুজহাতের এই কোটিটা আর জার্সিটা। মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই আমার বাজেটের মধ্যে ছিল, তাই কেনাকাটা করে নিয়ে বাসায় চলে এলাম। আর মেয়ে তো এগুলো পেয়ে অনেকটা খুশি হয়ে গিয়েছে। নতুন জামা কাপড় পেলে কিন্তু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়, হোক সেটা কম দামি, সেটা কোনো ম্যাটার না। আসলে নতুন কিছু পরাটাই সবার কাছেই অনেকটা আনন্দের, সেটা ছোট হোক বা বড় হোক। কাপড়গুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি। আর এখন একটা অর্ডারের ড্রেস কেটে নেব। তার আগেই একটু দেখছি যে আমার কাপড়ের সঙ্গে সুতাটা ম্যাচিং হয় কি না। আসলে আমার এই একটা সমস্যা, যতক্ষণ পর্যন্ত কাপড়ের সঙ্গে সুতা ম্যাচিং করতে না পারি ততক্ষণ কিন্তু আমি সেলাই করি না। প্রয়োজন হয় 30 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমি 5 টাকা দামের একটা সুতা কিনতে যাই, কিন্তু ওই যে যতক্ষণ সুতা ম্যাচিং করতে না পারি ততক্ষণ কিন্তু আমি একদমই কাপড়টা সেলাই
সেলাই করি না, আসলে আমার কাছে এটা ভালো লাগে না যদি সুতাটা ম্যাচিং না হয়। এবার কোনো রকম ম্যাচিং করে নিয়েছি, খুব ভালোভাবেই ম্যাচিং করে নিয়েছি, যেহেতু আমার অনেক সুতা আর বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু ওই যে প্যাকেটে প্যাকেটে রয়েছে, এখন পর্যন্ত নির্দিষ্ট স্থানে রাখতে পারিনি। তো আলহামদুলিল্লাহ একটু সময় পেলে রেখে দেব। আর কাপড় কাটতেও যেমন কষ্ট, ঠিক তেমন কষ্ট কিন্তু কাপড়গুলো ওই যে টুকরো টুকরো জিনিসগুলো যথাস্থানে রেখে দেওয়া, আবার সেগুলো বের করে সেলাই করা। আমার কাছে সেলাই করার থেকে কাপড় কেটে গুছিয়ে রাখা কিন্তু অনেকটাই কষ্টের মনে হয়। আপনাদের কার কাছে কেমন কি মনে হয় একটু কমেন্টে জানাবেন, কারণ আপনারা অনেকেই কিন্তু আমার মতো সেলাই কাজটা পারেন। আর এই যে সেলাই করার সময় আমার নূরজাত একটু ক্যামেরাটা ধরেছে, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। আমি গত ভিডিওতে বলেছিলাম এইটা আমার যেহেতু খুবই প্রয়োজনীয় জিনিস, তো আবার যখন বাইরে যাব কিনে নিয়ে আসব। আর এই ড্রেসটা হচ্ছে একটা আপুর, ওনাকে আজকেই ড্রেসটা দিতে হবে। রাত্রে ড্রেসটার কাপড়টা আমাকে দিয়ে গিয়েছিলেন, আমাকে হচ্ছে আজকেই দিতে হবে। এই জন্য খুব তাড়াতাড়ি করে হচ্ছে সব কাজকর্ম গুছিয়ে কাপড়টা সেলাই করতে বসেছি, কারণ কাজ যদি এলোমেলো থাকে সংসারের কাজগুলো অন্য কোনো কাজে মন বসে না। এই জন্য নাস্তা করে সব কিছু গুছিয়ে এই যে ড্রেসটা এখন সেলাই করে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। যেহেতু এটা খুবই একটা নর্মাল ড্রেস, একটা কুচি ফ্রক ছিল, তাই এই ড্রেসটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কাপড়টা সেলাই করতে বসার আগে কিন্তু আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, তো ওই রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু সেলাই করে নিচ্ছি। এই জন্য হচ্ছে আজকে দুপুরের রান্নাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দুপুরের রান্নাবাড়া কমপ্লিট করে জোহরের নামাজ আদায় করেছি, তারপরে একটু রেস্ট নিয়ে আসরের সালাদটাও আদায় করেছি, তারপরে আলহামদুলিল্লাহ মাগরিবের সালাদটাও আদায় করে নিয়েছি। আর আমার নূরজাত মাগরিবের নামাজ পড়ে মসজিদে পড়তে চলে গিয়েছে। আর এখন হচ্ছে মসজিদ থেকে এসে সন্ধ্যার সময় একটা নাস্তা চাবে, এই জন্য হচ্ছে আমি আজকে ওর খুব পছন্দের একটা নাস্তা, এটা হচ্ছে আলু পরোটা, এটাই তৈরি করে নিচ্ছি। আলু পরোটাটা যদি সঠিক পরিমাণে সব মাপজোক মশলা ঠিক রেখে বানানো হয়, আলহামদুলিল্লাহ এই পরোটাটা খেতে কিন্তু আমার নূরজাত অনেকটাই পছন্দ করে, তাই হচ্ছে আজকে ওর পছন্দের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথম হচ্ছে আলু সেদ্ধ করে নিয়ে তারপর একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে তার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ম্যাজিক মশলা, এগুলো দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। আমার নূরজাত যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ খেতে পছন্দ করে না, এই জন্য শুধু হচ্ছে লবণ আর ম্যাজিক মশলা দিয়েই হচ্ছে আমি এই আলু পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর ও হচ্ছে এই জাতীয় পরোটাগুলো সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে আমি হচ্ছে ভেজে নিচ্ছি, যেহেতু আমার ছেলে বাড়িতে নেই তাই নাস্তা পানির খুব একটা ঝামেলাও নেই, শুধু মেয়ে যেটা চায় সেটাই তৈরি করে দিলে হয়। ছেলে মেয়ে তো দুইজন দুই রকম পছন্দ, তাই যেহেতু ছেলে বাড়িতে নেই একজনের পছন্দ মতোই তৈরি করছি। আর এই যে আমার নূরজাত একটা পিৎজা কাটার দিয়ে মনে হচ্ছে যেন এটা একটা পিৎজা, ওভাবেই কেটে খেয়ে নিচ্ছি একটু সস মাখিয়ে মাখিয়ে। এই যে সন্ধ্যের নাস্তাটা হয়ে গেলেও কিন্তু আমার বড় একজন গেস্ট আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। সে হচ্ছে নাস্তা তো তাকে দিতেই হবে, সেই সঙ্গে চা 1 কাপ দিতে হবে। তার থেকে বেশি চা পছন্দ করি আমি আর আমার মেয়ে। সন্ধ্যার সময় 1 কাপ চা না খেলে কিন্তু একদম মাথাটা ধরা ধরা লাগে, আর যত প্রকার নাস্তা খাই না কেন মনে হয় যেন কিছুই খাইনি যদি 1 কাপ চা না খাই। আর আজকে হচ্ছে এই যে একটু মশলা চা বানাচ্ছি, আদা তারপরে হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে চাপাতি দিয়ে আমি হচ্ছে এই যে কেতলিটায় চা বসিয়ে দিই একসঙ্গে, তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হয়ে যায়। এটা হচ্ছে ওই যে ওয়াটার হিটার, ওটার মধ্যে আমি চা তৈরি করি। তো চা তৈরি করতে করতে মাঝে মাঝে কিন্তু একটা কালচে দাগ পড়ে যায়, তো ওইটা আবার আমি মাঝে মাঝে ক্লিন করে নেই। আসলে জিনিস ব্যবহার করলে কিন্তু জিনিসের প্রচুর যত্ন করতে হয়। অনেকে এসেই বলে আপনার জিনিসগুলো এইভাবে পরিষ্কার থাকে কিভাবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে আমি খুব যত্ন
সহকারে রাখি। আমার ঘরে কিন্তু স্টিলের থালাবাটি খুবই কম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে এবং আমার হাত থেকে কিন্তু কখনোই সেরকম কোনো জিনিসপত্র ভাঙে না, খুবই রেয়ার। এই জন্য হচ্ছে আমি খুব জিনিসপত্রগুলোকে যত্ন করে রাখি। আর এই যে হচ্ছে এখন চা দিয়ে দিচ্ছি, ওই যে বললাম না ছেলে বাড়িতে নেই, এই জন্য 3 কাপ চা নিয়ে নিলাম। 2 কাপ হচ্ছে আমার আর আমার মেয়ের। এখানে আমরা চিনি ব্যবহার করেছি, আর আমার হাজব্যান্ড তো চিনি খায় না, যদিও ওর ডায়াবেটিস নেই, এজন্য হচ্ছে ও আগে থেকেই কন্ট্রোল করছে, চিনি খুব একটা খায় না। আর এখানে এই যে আবার আম কেটে নিচ্ছি। নাস্তা বলতেই আমার হাজব্যান্ডকে তো আম দিতেই হবে, কারণ সে হচ্ছে আম পাবলিক। তাকে যতই নাস্তা দাও তাকে অবশ্যই আম দিতে হবে। আমরা যেমন যতই নাস্তা খাই, চা না খেলে হয় না, তাকে আপনি যতই নাস্তা দেবেন তাকে কিন্তু আম দিতেই হবে। সকালে যখন অফিসে যায় তখনও কিন্তু ওই যে খাবারটা দিয়ে দেই, তখনও 1 বক্স আম দিয়ে দেই। আর বিকেলে এসে যখন চা নাস্তা খায় তখনও কিন্তু তাকে একটু আম দিতে হয়। ওই যে বললাম না আম পাবলিক, সে আম ছাড়া কিছুই বোঝে না। আর এই আমের সিজনে যতই বাজার আনুক না কেন আর যতই ঘরে আম থাকুক না কেন, তাকে কিন্তু অবশ্যই আম বাজার থেকে আনতেই হবে। আর শুধু আম না, কাঁঠালও নিয়ে আসবে, যেহেতু বাড়ি থেকে এবার খুব একটা কাঁঠাল আনতে পারিনি। আর এই যে হচ্ছে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছে, বলতে গেলে একদম মিনি কাঁঠাল। এই কাঁঠালটায় কিন্তু টোটালি 20টা রোয়া হয়েছিল, মেবি 21টা। তো অর্ধেকটা আমরা খেয়ে নিয়েছি, আর এই কয়টা রোয়া ছিল। তো এখন তো আর খাওয়া হবে না, চা নাস্তা খেয়েছে, আম খেয়েছে, তো এগুলো যাতে নষ্ট হয়ে না যায় এজন্য হচ্ছে আমি একটা বক্সে বক্সে ভরে রেখে দেই। আসলে গৃহিণীদের কিন্তু সব দিকে খেয়াল হয়, শুধু খেয়ে দিয়ে গুছগাছ করে বসে থাকলেই হবে না। সংসারের কোন জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বা যেতে পারে সেই হিসাব করে কিন্তু তাদেরকে জিনিসগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়। সব কিছু গুছিয়ে রাখার পর ঘুমোতে যাব, ঠিক এমন সময় রান্নাঘরটা আবার একটা চেক দিতেই দেখি কিছু কলা এনেছিল নুজহাতের আব্বু। বাচ্চা তো কলা একদমই খেতে চায় না, তো ওগুলো অনেকটাই খোসাটা উপর থেকে কালো কালো হয়ে গিয়েছিল। তো ভাবলাম সকালেই আমি এগুলো গুছিয়ে রাখবো, কিন্তু না, ওই যে কাজ রেখে কিন্তু ঘুমোতেও যেতে পারি না। তো ওই জন্য হচ্ছে আবার কলাগুলো একটু ছিলে বক্সে করে রেখে দেবো ডিপ ফ্রিজে, তাতে কিন্তু কলাটা নষ্ট হবে না, বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যেত। এখন হচ্ছে বক্সে করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আবার যখন আমার প্রয়োজন মতো আমি নামিয়ে নিয়ে হয়তো কলার বড়া বানাতে পারি, কলার কেক বানাতে পারি, কলার পিঠা যে কোনো একটা বানিয়ে নিয়ে আমি বাচ্চাদেরকে দিলে খেয়ে নেবে, এতে আর কি জিনিসটা অপচয় হবে না। ভিডিওর কোথাও কোনো অংশ বা ক্লিপস যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল অপশনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।